আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় পড়ছিলাম, এর আগে পঞ্চম অধ্যায় শুরু করেছি, লালা এবং এনজাইম সম্পর্কে পড়েছিলাম। আজকে পড়ব পৌষ্টিক নালী। তো পৌষ্টিক নালী বা পরিপাক নালী বা পরিপাকতন্ত্র যাই বলি না কেন একই কথা। অধ্যায় পাঁচের পাঠ 3 থেকে 5 করব। এই ছবিটা কিন্তু তোমাদের আঁকা শিখতে হবে। এই ছবিটা হ্যাঁ কিছুটা জটিল, আসলে প্র্যাকটিস না করলে এটা একটু জটিলই মনে হবে, আর অল্প সময়ের মধ্যে প্র্যাকটিস না করলে আসলে আঁকাটাও অসম্ভব। তাই আজকে আমি তোমাদেরকে ছবিটা এঁকে দেখাবো ঠিকই, কিন্তু আমি এই কিছু মানে ছবিটা আঁকা শেষ করেই তোমাদের সাথে ভিডিও ক্লাসে বসলাম। আমি পেন্সিল দিয়ে একটুখানি এঁকে নিয়েছি। আমি এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি যদিও হালকা করে আঁকার চেষ্টা করেছি, কিন্তু একেবারে হালকা করিনি, আমি ইচ্ছে করেই যে তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা এখানে দেখবে আমি কিন্তু কোনো ইরেজারও ইউজ করিনি, আমি একবারেই আঁকার চেষ্টা করেছি। তারপরেও মাঝে মধ্যে কিছু ওভার রাইটিং হয়েছে। তো আমি এখন এটার উপরেই হাত ঘুরিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দেই। আগে ছবিটা আঁকি, হ্যাঁ ছবিটা আগে আঁকি। তোমরা খেয়াল করো কোত্থেকে কী করছি না করছি। আমি পেন্সিলের ওভারহেডগুলি তোমরা খেয়াল না করলেও চলবে। আমি এখন কলম দিয়ে যেটা করব সেটাই ফাইনাল লুক, ঠিক আছে? আর যেটা পেন্সিল দিয়ে করেছি সেটা তো করেই ফেলেছি আগে, সেটার দিকে আর খেয়াল করো না। এখন শুধু কলমেরটা তোমরা খেয়াল করবে, যে কলম দিয়ে আমি যেগুলো করছি সেটাই হচ্ছে ফাইনাল লুক।
দেখো আমি পেন্সিলের উপরে কলম দিয়ে করে ফেলেছি। এখন আমি এটা তোমাদেরকে লেবেলিং করে দেখাবো কিভাবে লেবেলিং করতে হয়, আর বই পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিব। তাহলে এটা আমি কি এঁকেছি? এটা আমি এঁকেছি মানবদেহের পৌষ্টিক তন্ত্র। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটু খাতাটা ঘুরাই, তাহলে তোমাদের দেখাতে এবং আমার বোঝাতে বা লিখতে একটু সুবিধা হবে, সেজন্য তোমরা একটু দেখো। এই যে বইয়ের ছবি, ঝাপসা আসছে কি? আচ্ছা বইয়ের, তোমরা তোমাদের বইয়ের দিকে তাকাতে পারো অথবা আমার ছবির দিকেও তাকাতে পারো। আমি তোমাদেরকে বলছি আগে লেবেলিংটা করে নেই, আগে লেবেলিংটা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে কোনটা কি, লেবেলিংটা করতে হয় কিভাবে। লেবেলিংটা মূলত করতে হয়, স্কেল এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, তো লেবেলিংটা করতে হয় একটা স্কেল ধরে তুমি আগে সমান করে একটা দাগ টেনে নেবে। ঠিক আছে, লেবেলিং অবশ্যই পেন্সিল দিয়ে করবে, আমি তো তোমাদেরকে বোঝানোর জন্যে করছি। লেবেলিং অবশ্যই পেন্সিল দিয়ে, ছবি এবং ছবি সংক্রান্ত যা কিছু আছে, ছবি আঁকা, ছবি লেখা, ছবির নিচে চিত্র, এই যে চিত্র যা কিছু লিখবে সেটাও তোমাকে পেন্সিল দিয়েই করতে হবে। কিন্তু আমি এখন কলম দিয়েই তোমাদের দেখাচ্ছি। আচ্ছা এখানে একটা জিনিস দেওয়া বাদ পড়েছে আমার, এখন আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অন্ননালী। তোমার বইয়ে দেখো এটা কালো করে দিয়েছে, আর এখানে দেখো আমি একটু লাল করে দিয়েছি, কারণ এটা একটু ফুলানো হয়, তো আমার এটা প্রথমে ফুলানো ছিল না, তাই আমি ফুলানোর জন্য একটু লাল করে দিয়েছি। এটা হচ্ছে অন্ননালী, আর এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো কিছু ছিদ্র, তো আমি এ পর্যন্ত আনবো। আচ্ছা আগে পেন্সিল দিয়ে আমি দাগগুলি দিয়ে নিই, এ পর্যন্ত আনবো। ঠিক আছে, এটা হচ্ছে মুখ গহ্বর অর্থাৎ মুখের ছিদ্র। এটা হচ্ছে মুখের ছিদ্র, তারপর এই যে লাল করে দিয়েছি এটা হচ্ছে অন্ননালী। অর্থাৎ খাদ্য এই নালী দিয়ে ভিতরে প্রবেশ করে। তারপর এটা হচ্ছে পর্দা, ফুসফুসের যে একটা পর্দার কথা বলা হয়েছিল তোমাদেরকে, মধ্যচ্ছদা যেটাকে বলে, সেটার ইংরেজির নাম হচ্ছে ডায়াফ্রাম। এরপর এইটা হচ্ছে স্টোমাক বা পাকস্থলী। তারপর এই যে দেখো পাতার মতো এই চ্যাপ্টা অংশটাকে বলা হয় অগ্নাশয়। তারপর এই যে এখানে আরও অনেক কিছু আছে যেটা তোমার খালি চোখে দেখা যাবে না, কিন্তু আমাদের বইয়ে তো এলোমেলো করে একটা দিয়ে দেখিয়ে দিলেই হয়ে গেল, আসলে কিন্তু তা না, আমাদের তো বুঝে বুঝে লিখতে হবে। তাই আমি যেগুলি ইম্পর্টেন্ট, সবগুলি ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলি আমাদের ছবিতে বোঝা যাবে আমি শুধুমাত্র তোমাদেরকে সেগুলিই বুঝিয়ে দিচ্ছি। এই যে নালীটা আছে, এই নালীটাকে বলা হচ্ছে কোলন। তারপরে এই যে ফুলানো যে অংশটার কথা বলেছি, এই ফুলানো অংশটা দেখা যাচ্ছে না, এই যে ফুলানো অংশটার কথা বলেছি যেটা আমি প্রথমে চিকন দিয়ে ফেলেছিলাম, পরে ফুলানোর জন্য আমি বোল্ড করে ফেলেছি লাল দিয়ে, সেটাকে বলা হচ্ছে মলাশয়। অর্থাৎ আমরা যেসব খাবার খাচ্ছি সে খাবারগুলি তো রক্তের মাধ্যমে খাবারগুলি তরল অংশ আমাদের সমস্ত দেহে ছড়িয়ে পড়ে, আর যে অপাচ্য অংশটা আছে সেই অংশটা এই মলাশয়ে এসে জমা হয়। আর এই অংশটা এটা হচ্ছে পায়ুছিদ্র। তারপর দেখো আমরা সবাই কম বেশি জানি অ্যাপেন্ডিক্স বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটা অ্যাপেন্ডিক্স। তারপরে অ্যাপেন্ডিক্সের ঠিক উপরেই আছে সিকাম। খেয়াল করলে দেখবে আমি কিন্তু কোনো লাইনই একটার উপর দিয়ে আরেকটা নিয়ে যাচ্ছি না, তোমরাও এই কাজটা করবে না, একটার উপর দিয়ে আরেকটা লাইন নেওয়া যাবে না।
তারপর এই যে প্যাঁচানো প্যাঁচানো অংশটা আছে, প্যাঁচানো প্যাঁচানো না, এই যে পুরো অংশটাই, পুরো অংশ কীভাবে বলবো, এই যে এই ডাবল লেয়ার থেকে শুরু করে এই ডাবল লেয়ার পর্যন্ত পুরো অংশটাকে বলা হচ্ছে বৃহদান্ত্র। বৃহদান্ত্র তোমরা যখন পড়বো তখন দেখবে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র আছে, এর মধ্যে আবার বিভিন্ন অংশ, মানে এদের আবার নিজস্ব কিছু অংশও আছে। সেখানে যকৃৎ, পিত্তথলি সব কিছু এটার ভিতরেই আছে। এই শিমের বিচির মতো অংশটা হচ্ছে বৃক্ক, যাকে আমরা কিডনি নামে চিনি। শিমের বিচির মতো অংশটা হচ্ছে বৃক্ক, যাকে আমরা কিডনি নামে চিনি। এর ভেতর, এর ওই পাশে অর্থাৎ পিছন দিকে আমরা যদি এখন দেখাতে যাই তাহলে আমাদেরকে এটার ভিতরে দেখাতে হবে, যেটা তোমাদের বইয়ে বুঝিয়েছে। দেখো, পিত্তথলি, যকৃৎ, পিত্তথলি, যকৃৎ। আর যেটার মধ্যে পিত্তথলিটা যে নালীর দ্বারা আবদ্ধ, জোড়া লেগে থাকে, অর্থাৎ সংযোগ থাকে, সেই নালীটাকে বলা হচ্ছে পিত্তনালী। এই যে পিত্তনালী, তো এটা হচ্ছে কিডনি বা বৃক্ক। বাংলায় যখন লিখেছি তাহলে সব বাংলাতেই লিখি বৃক্ক। এটা ঠিক উল্টা পাশে, অর্থাৎ আমার এটা এখানে যদি কিছু থাকে তার উল্টা পাশে, সেটা তো আর আমি এভাবে দেখাতে পারবো না, এই ছবিতে আমার হাত উল্টিয়েও দেখাতে পারবো না। সেজন্যই আমি এটা বইয়ে তো দেখিয়ে দিয়েছি ঠিকই, দেখো বইয়ে দেখিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু কোনো স্পষ্ট করে কিছু নাই। তাই তোমাদেরকে আমি বোঝানোর জন্য বলে দিলাম যে এটা ঠিক তার এই বৃক্ক কিডনির উল্টা দিকে আছে। আচ্ছা, তারপর আরও কি আছে, এই যে এই প্যাঁচানো প্যাঁচানো যে নালীটা, এই নালীটাকে বলা হচ্ছে ইলিয়াম। ইলিয়াম আর লাগবে না, তোমাদের এতটুকু লিখলেই হয়ে যাবে। এরপরে যে চিত্র কি এঁকেছি, মানব দেহের পৌষ্টিক তন্ত্র, মানবদেহের পৌষ্টিকতন্ত্র। ঠিক আছে, এখন তারপরে যখন তোমরা এই সব কিছু লিখে ফেলবে, তখন আস্তে করে এই যে সমান করার জন্য দাগটা দিয়েছো পেন্সিল দিয়ে, এই দাগটা মুছে দিবে। তখন দেখবে যে সবগুলি লাইন একেবারে বরাবর আছে, সমান সমান আছে, এবং দেখতেও খুব ভালো লাগে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমি এভাবে চলে আসি, তাহলে তোমরা সম্পূর্ণটা দেখতে পারবে ক্লিয়ারলি। এরপরও যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। এবার একটু আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে। এবার একটু পড়ায় আসি। আমরা আগেই জেনেছি জীবন ধারণের জন্য চাই খাদ্য, আমরা জটিল খাদ্য খেয়ে থাকি। আমরা এও জেনেছি জটিল খাদ্য দেহকে সরাসরি গ্রহণ করতে পারে না, সেজন্য জটিল খাদ্যকে রাসায়নিক প্রক্রিয়াতে সরল পানিতে দ্রবীভূত করা প্রয়োজন। এই কাজকে খাদ্যের হজম ক্রিয়া বা পরিপাক বলে। হজম কাজ সম্পন্ন করার জন্য বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত হয় পৌষ্টিক নালী বা পরিপাক নালী। এর সাথে রয়েছে কতগুলো জারক রস এবং সাহায্যকারী এনজাইম নিঃসৃত গ্রন্থি। মুখছিদ্র, মুখগহ্বর, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র নিয়ে পৌষ্টিক নালী গঠিত। দেখো, মুখগহ্বর দিয়েছি, মুখছিদ্র মানে আমরা যে হা করি সেটা হচ্ছে মুখছিদ্র। তারপর অন্ননালী, পাকস্থলী, আরও বৃহদান্ত, ক্ষুদ্রান্ত নিয়ে আমাদের পৌষ্টিক নালী গঠিত। এছাড়া পৌষ্টিক নালীর সাথে রয়েছে বিভিন্ন এনজাইম বা জারক রস নিঃসরণকারী তিনটি গ্রন্থি, যথা লালা গ্রন্থি, অগ্নাশয় এবং যকৃৎ। আমাদের পরিপাক নালী বা পৌষ্টিক নালী মুখগহ্বর থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত বিস্তৃত। নিম্নে এই তন্ত্রের বিভিন্ন অঙ্গগুলোর বর্ণনা দেওয়া হলো। এই যে এখন যে অঙ্গগুলির বর্ণনা দেওয়া হলে, এই অঙ্গগুলি তোমরা কখনো বানিয়ে লিখতে পারবে না। এই অঙ্গগুলির কাজ কি, অঙ্গগুলি কি, এগুলো তোমাদেরকে বুঝিয়ে এবং মুখস্থ করে লিখতে হবে, কারণ এটার উপর তো আর আমাদের কারো কোনো হাত নেই যে আমরা নিজের মতো করে গুছিয়ে লিখলেই হয়ে যাবে, তা কিন্তু না। এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, মুখস্থ করতে হবে। তো মুখছিদ্র থেকেই পরিপাক নালী শুরু। মুখছিদ্রের উপরে রয়েছে উপরের ঠোঁট এবং নিচে রয়েছে নিচের ঠোঁট। ঠোঁটদ্বয় খোলা ও বন্ধ থেকে খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করে। এই ছিদ্রপথেই খাদ্য পরিপাক নালীতে প্রবেশ করে। তারপর মুখগহ্বর। মুখছিদ্রের পরেই মুখগহ্বরের অবস্থান। দেখো, এখানে দেখিয়েছি মুখগহ্বর। মুখছিদ্রের পরেই মুখগহ্বরের অবস্থান। সামনে দাঁতসহ দুটি চোয়াল দ্বারা মুখগহ্বর বেষ্টিত। এর উপরে রয়েছে তালু এবং নিচের দিকে রয়েছে মাংসল জিহ্বা, অর্থাৎ জিহ্বাটা সম্পূর্ণটাই মাংসপেশি দ্বারা
গঠিত। এছাড়া দুই পাশে রয়েছে 3 জোড়া লালা গ্রন্থি। দাঁত খাদ্যবস্তু কেটে ছোট ছোট করে পেষণে সাহায্য করে। এ সময় জিহ্বা খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে এবং খাদ্যবস্তুকে বারবার দাঁতের নিচে পাঠিয়ে চিবাতে সাহায্য করে। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা খাদ্যকে পিচ্ছিল করে এবং খাদ্যবস্তুকে গিলতে সাহায্য করে। খাদ্যরসে এক ধরনের উৎসেচক বা এনজাইম আছে যা শ্বেতসারকে আংশিক ভেঙে শর্করায় পরিণত করে। মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা 32টি, প্রতি চোয়ালে 16টি করে থাকে। এসব দাঁত 4 প্রকার, যথা কি কি? কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেষণ দাঁত এবং পেষণ দাঁত। কর্তন দাঁত এর কাজ হচ্ছে খাবার ছোট ছোট করে কাটা। ছেদন দাঁত দিয়ে মাংস অন্যান্য শক্ত জিনিস ছিঁড়ে এবং কাটে। অগ্রপেষণ দাঁত দিয়ে খাদ্যবস্তুর চর্বণ ও পেষণ করা যায়। পেষণ দাঁতগুলো খাদ্যবস্তু চিবাতে এবং পিষতে সাহায্য করে। এছাড়া অন্যান্য দাঁতের অনেক পরে গজায় আক্কেল দাঁত, যেটা আমরা গজানোর সময় অনেক ব্যথা ব্যথা পেয়ে থাকি, একেবারে ভিতরের দিকে হয় এটা। এরপর গলবিল। মুখগহ্বরের পরেই এর অবস্থান, এর মাধ্যমেই খাদ্যবস্তু মুখগহ্বর থেকে অন্ননালী বা গ্রাসনালীতে যায়। গলবিলে কোনো এনজাইম মিশ্রিত হয় না, তাই এখানে কোনো ধরনের খাদ্যবস্তু পরিপাক হয় না। অন্ননালী, গলবিল ও পাকস্থলীর মাঝামাঝি জায়গায় অন্ননালী অবস্থিত। দেখো এটা হচ্ছে গলবিল, অন্ননালী, আর পাকস্থলী হচ্ছে এইটা। তাহলে কি বলেছে, অন্ননালীটা কোথায়? অন্ননালী হচ্ছে গলবিল ও পাকস্থলী। তাহলে গলবিল এবং পাকস্থলীর মাঝামাঝি জায়গায় হচ্ছে অন্ননালীর অবস্থান। দেখো গলবিলটা দেখায়নি, মুখগহ্বরের পরেই, অর্থাৎ মুখগহ্বর যখন এটা, তাহলে গলবিলটা এটা। গলবিল এবং পাকস্থলীর মাঝামাঝিতে হচ্ছে অন্ননালী। গলবিল ও অন্ননালীর ক্রমসংকোচনের ফলে পিচ্ছিল খাদ্যবস্তু এখানে এসে জমা হয়। পাকস্থলীর আকৃতি থলির মতো, এর প্রাচীর বেশ পুরু ও পেশিবহুল। পাকস্থলীর প্রথম ও শেষ অংশে পেশি বলয় রয়েছে। পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি নামক প্রচুর গ্রন্থি থাকে, এখানে খাদ্য সাময়িকভাবে জমা থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থি পাচক রস খাদ্য পরিপাকে সাহায্য করে। এরপর ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত হলো পাকস্থলীর পরবর্তী অংশ, এটা পরিপাকনালীর সবচেয়ে দীর্ঘ অংশ। ক্ষুদ্রান্ত 3টি ভাগে বিভক্ত, যথা ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। তো আমি এখানে শুধুমাত্র ইলিয়ামটাই দেখিয়েছি, ডিউডেনাম এবং জেজুনাম হচ্ছে ইলিয়ামটার ঠিক পিছন দিকে, যার কারণে দেখানোর কোনো অপশন নেই। ডিউডেনাম এটা ক্ষুদ্রান্তের প্রথম অংশ। পাকস্থলীর পরের অংশ দেখতে ট আকৃতির, এটা দেখতে ট আকৃতির। পিত্তথলি থেকে পিত্তরস এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নালীর মাধ্যমে এখানে এসে খাদ্যের সাথে মিশে এই রসগুলোও পরিপাকে অংশ নেয়। এখানে আমিষ, শর্করা ও স্নেহ পদার্থের পরিপাক ঘটে। জেজুনাম এটা ডিউডেনাম এবং ইলিয়ামের মাঝের অংশ। ইলিয়াম এটা ক্ষুদ্রান্তের শেষ অংশ। ইলিয়ামের ভেতরে প্রাচীরে শোষণ যন্ত্র থাকে। ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধার জন্য প্রাচীর গাত্রে আঙুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে, এদের ভিলাই বলে। হজমের পর খাদ্যের সারাংশ, অর্থাৎ যে অংশটা অবশিষ্ট থাকে, মূল অংশ যেটা ভিলাস গাত্রের, ভিলাস গাত্র মানে ভিলাইয়ের গাত্র দ্বারা শোষিত হয়। তারপর দেখো ইলিয়াম কিন্তু আমি দেখিয়েছি, এর মধ্যে দেখা যায় না, এর মধ্যে আঙ্গুলের মতো, এই যে আঙ্গুলের মতো কিছু কিছু অভিক্ষেপ থাকে, এরকম অভিক্ষেপ থাকে, এগুলো কি বলা হচ্ছে? ভিলাই বা ভিলাস। বৃহদন্ত্র। ক্ষুদ্রান্ত্রের পরেই বৃহদন্ত্র শুরু হয়, এটি ইলিয়ামের পর থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত। দেখো ইলিয়ামের পর থেকে পায়ুপথ কোথায় আছে? এই যে পায়ুপথ, অর্থাৎ পায়ুছিদ্র যেখানে আছে সেটাই হচ্ছে পায়ুপথ। পায়ুপথ পর্যন্ত বিস্তৃত থাকে। বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত সংযোগস্থলে একটি বাল্ব বা কপাটিকা থাকে। লম্বা এটা ক্ষুদ্রান্ত থেকে ছোট, কিন্তু ভেতরের ব্যাস মানে হচ্ছে চওড়া, ব্যাস থেকে বড় থাকে। বৃহদন্ত 3টি অংশে বিভক্ত, যথা সিকাম, কোলন এবং মলাশয়। দেখো এখানে সিকামও দেখিয়েছি আমি, কোলনও দেখিয়েছি আমি, শুধু মলাশয়ও দেখিয়েছি। তাহলে বৃহদন্ত কোনটা কোনটা? এই কোলন, সিকাম এবং মলাশয়, এই 3টা ভাগে বিভক্ত। মলাশয় বৃহদন্তের শেষ প্রান্ত, দেখতে অনেকটা থলির মতো, যেটা আমি তোমাদের বলেছি একটু ফুলানো থাকে। তো অর্থাৎ আমাদের শরীরের যে অপাচ্য অংশগুলি আছে, যেটা দেহ থেকে বের হয়ে যাবে, সেটা এখানে এসে জমা থাকে, সেজন্য ফুলে থাকে ব্যাগের মতো, অর্থাৎ থলির মতো। খাদ্যের অপাচ্য বা অহজমকৃত অংশ এখানে মলরূপে জমা হয়। এরপর মলদ্বার, পায়ু পরিপাকনালীর শেষ প্রান্ত, এই প্রান্ত পথেই পরিপাকনালী দেহের বাইরে উন্মুক্ত হয়। তারপর পরিপাক গ্রন্থি এবং পরিপাক গ্রন্থির কাজ। পরিপাকনালীর যেসব গ্রন্থির নিঃসৃত রস খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে তাদের পরিপাক গ্রন্থি বলে।
তোমরা আগেই জেনেছো লালা গ্রন্থি যকৃৎ এবং অগ্নাশয় পরিপাক গ্রন্থির অন্তর্ভুক্ত। লালা গ্রন্থি থেকে লালা ক্ষরণ হয়। লালায় এনজাইম এবং পানি থাকে। পানি খাদ্যকে নরম করে। লালার এনজাইম হলো টায়ালিন। এটা কিন্তু দাগাবে তোমরা, এখানে অনেক কিছু আছে দাগানোর, কিন্তু আমি বলিনি কারণ হচ্ছে এটা তো আসলে পুরোটাই মুখস্থের বিষয়। তো তোমরা যদি পুরোটা মুখস্থ করো তাহলে তোমাদের এমনিই মনে থাকবে। লালা গ্রন্থিতে আচ্ছা বলেছি। তারপর যকৃৎ। দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। যকৃৎ থেকে পিত্তরস তৈরি হয়। পিত্তরস পিত্তথলিতে জমা থাকে। হজমের সময় পিত্তনালী দিয়ে পিত্তরস ডিউটেনামে এসে খাদ্যের সঙ্গে মিশে। পিত্তরস স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। তারপর অগ্নাশয়। প্রধানত 3টি এনজাইম অগ্নাশয়ে তৈরি হয়, যথা অ্যামাইলেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এবং লাইপেজ ডিউটেনামে এসে খাদ্যের সঙ্গে মিশে। ট্রিপসিন ও কাইমোট্রিপসিন আমিষ খাদ্য, লাইপেজ স্নেহখাদ্য এবং অ্যামাইলেজ শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। এরপর গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর ভিতরের প্রাচীরে থাকে। এই গ্রন্থি নিঃসৃত রসের নাম গ্যাস্ট্রিক রস বা পাচক রস। আন্ত্রিক গ্রন্থি। ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে ভিলাসে প্রচুর আন্ত্রিক গ্রন্থি থাকে। এই গ্রন্থি নিঃসৃত রসের নাম হচ্ছে আন্ত্রিক রস। বৃহদন্ত্র। বৃহদন্ত্রের খাদ্য হজম হয় না। এখানে কোনো জারক রস বা এনজাইম তৈরি হয় না। বৃহদন্ত্র মূলত খাদ্য জলীয় অংশ থেকে পানি শোষণ করে। এই কাজটি অত্যন্ত দরকারি। এতে শরীর থেকে পানি বেশি পরিমাণে বের হওয়া রোধ করে। বৃহদন্ত্রের সর্বশেষ অংশ অর্থাৎ মলাশয় খাদ্যের অপাচ্য অংশ মল হিসেবে সঞ্চিত হয়। প্রয়োজন মতো পরে বায়ু দিয়ে তা শরীরের বাইরে বর্জিত হয়ে যায়। আচ্ছা, এই যে পড়লাম পার্ট 3 থেকে 5, এই পার্ট 3 থেকে 5-এর মধ্যে এই ছবিটা তোমাদের অবশ্যই রাখতে হবে। দাঁতের ছবিটা আসলে কোনো ব্যাপারই না, শুধু জানতে হবে যে কোনগুলি কর্তন দাঁত, কোনগুলি ছেদন দাঁত, কোনগুলি পেশন এবং কোনগুলি আক্কেল। তোমরা দেখবে তোমাদের সামনে 4টা দাঁতের দুই পাশেই উপরে এবং নিচে একটা একটা করে মোট 4টা দাঁত চোখা থাকে। সেই চোখা দাঁতগুলোকে বলা হচ্ছে ছেদন দাঁত। আর সামনে যে 2টা দাঁত থাকে, উপরে 2টা নিচে 2টা, এই 2টা দাঁতকে বলা হয় কর্তন দাঁত। তারপর হচ্ছে অগ্রপেশন। ছেদন দাঁতের অর্থাৎ চোখা দাঁতের নিচের দিকেই ভিতরের দিকেই আছে অগ্রপেশন দাঁত। আর একেবারে ভিতরে যে মোটা মোটা দাঁতগুলি থাকে সে দাঁতগুলোকে বলা হয় পেশন দাঁত। এবং আক্কেল দাঁত কিন্তু আমারই এখনও উঠে নাই, তোমাদের কীভাবে উঠবে বলো তো বাবা মা? আচ্ছা, এই যে এই পুরোটা আমাদের মুখস্থের বিষয়। তোমরা বলতে পারো যে মিস একটু কঠিন হয়তো বা লাগতে পারে, 1-2বার পড়লে তোমাদের মনে থাকবে না। এটা বলে লাভ নেই যে তোমরা 1-2বার পড়বে তারপর মনে থাকবে। এটা যেটা 1-2বার পড়লেই মনে থাকবে সেটা আমি কিন্তু বলে দেই যে মনে থাকবে, যে তারপরে আবার নিজের মতো করে গুছিয়ে লিখবে তোমরা। কিন্তু এক্ষেত্রে নিজের মতো করে গুছিয়ে লেখার কিছু নেই, এখানে তোমাকে হুবহু লিখতে হবে। হুবহু লিখতে হবে বলতে তোমাকে লাইনগুলি ঠিক রাখতে হবে। হ্যাঁ, কথাগুলি তোমরা নিজের মতো করে গুছিয়ে লিখতে পারো, কিন্তু কোনটা কোথায় অবস্থান সেটা তো তোমাকে অবশ্যই বইয়ের মতো করে লিখতে হবে। কারণ আর একটা কথা, এগুলি কিন্তু সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। এই যে 1 2 3 4 5 6 7 8 এগুলি কিন্তু সিরিয়াল, এই পয়েন্টগুলি কিন্তু সিরিয়ালি লিখতে হবে, ঠিক আছে? আর পরিপাক গ্রন্থি এবং পরিপাক গ্রন্থির কাজটাও তোমরা পড়বে। আর যেটা আমি তোমাদেরকে আরেকটা জিনিস পড়াবো না, সেটা হচ্ছে সাধারণ রোগ এবং প্রতিকার। এই সাধারণ রোগ এবং প্রতিকার তোমরা নিজেরা পড়বে। গ্যাস্ট্রাইটিস, আমাশয় এবং কোষ্ঠকাঠিন্য। আমি বোধহয় এটা তোমাদেরকে পড়িয়েছিলাম নাকি আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, আমি আবার আগামী দিন পার্ট 7 থেকে 8 শুরু করব। এতটুকু পর্যন্ত তোমরা নিজেরা পড়বে। পার্ট 3 থেকে 5 তো আমি পড়িয়েই দিয়েছি। সাধারণ রোগ এবং প্রতিকার এটা নিজেরা পড়বে। আর হচ্ছে আমি পার্ট 7 থেকে 8 অর্থাৎ রক্ত সংবহনতন্ত্র এটা আমি পড়াবো তোমাদেরকে, ঠিক আছে? আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।